This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH রাজা আসে যায়, রাজা বদলায়। নীল জামা গায়ে, লাল জামা গায়ে, এই রাজা আসে, ওই রাজা যায়। জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। রাজা আসে যায়, রাজা বদলায়, কিন্তু তাতে প্রজাদের দিন বদলায় না। এটা মনে হচ্ছে আজ পরিষ্কার হয়ে যাবে, জানো তো। এবং এমন একটা দিন পরিষ্কার হয়ে যাবে যেদিন এই কবিতাটা, তার লেখক কবি বীরেন চট্টোপাধ্যায়ের জন্মদিন। দেখুন, বীরেন্দ্র চট্টোপাধ্যায় তিনি হয়তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে বিষয়টা লিখেছিলেন, কিন্তু একটা অদ্ভুত ফর্মুলা লিখে গেছিলেন মনে হচ্ছে, জানেন তো। এই A+B² ফর্মুলা যেরকম, সে তখনও যা ছিল এখনও তাই আছে, ঠিক সেরকম। দেখুন, আপনাদের দুটো জায়গার মানে রাজা, দুরকম রঙের রাজা বললেন, লাল রাজা, নীল রাজা। আপনাদের ওরকম তার একটা কম্পারেটিভ স্টাডি, মানে তুলনামূলক একটা বিশ্লেষণ করে আপনাদের দেখিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দুটো রাজ্যের ছবি পাশাপাশি রেখে দেখতে হবে যে মিলটা পাওয়া যাচ্ছে কিনা এবং ফর্মুলাটা তাতে প্রমাণ হচ্ছে কিনা। এবং সেটা করার জন্য আমাকে সেই কথাগুলো তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, আজ থেকে বছর 6 আগের ঘটনা, 6 বছর। উত্তরপ্রদেশ বলে একটা রাজ্য ছিল, তার পূর্ব প্রান্তে একটা ঘটনা ঘটেছিল। সিয়াপুর বলে একটা স্কুলে মিড ডে মিলে বাচ্চাদের খাওয়ানো হচ্ছিল রুটি আর নুন, একদম গুনে গুনে একটা করে রুটি, আর তার পাশে একটুখানি নুন। এই খবরটা জানাজানি হতেই লোকে বলতে শুরু করেছিল, এটা কীরকম রাজ্য হলো? একটা রাজ্য, সেখানে ছোট ছোট ছেলে মেয়েদের এরকম নুন আর রুটি খাইয়ে রাখা হচ্ছে, তাও একটা স্বাধীন দেশের অঙ্গরাজ্য, হয় নাকি? এবার যা হয় তাই শুরু হয়ে গেল। রাজার যারা বিরোধী ছিলেন তারা বলতে শুরু করে দিলেন, এরকম একটা বড় কেলেঙ্কারি, এর দায় রাজা কেন নেবেন না? রাজকোষাগার থেকে অর্থ বরাদ্দ হচ্ছে, অথচ সেই টাকায় শুধুমাত্র রুটি আর নুন কেন? এত ভারী অন্যায়। বাকি টাকা পয়সা সব যাচ্ছে কোথায়, খাচ্ছে কে? এবার এই সব ঘটনা, এই সমস্ত যে কথাবার্তা, সমালোচনা যে রাজার বিরুদ্ধে উঠেছিল, ধরে নিন সেই রাজা লাল জামা, একেবারে লাল না হলেও লাল ঘেঁষা একটা রঙের রাজা, এরকম ধরে নিন, মানে গেরুয়া ঠেরুয়া হতে পারে আর কি। এবার আপনাদের নীল রাজার কথা বলি। লাল রাজ্যের নামটা যদি উত্তরপ্রদেশ হয়, তাহলে নীল রাজ্যের নামটা ধরুন পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালুত্তক গ্রামের একটা অঙ্গনবাড়ি কেন্দ্রের বাচ্চাদের জন্য কি খাওয়ার বরাদ্দ হয়েছে জানেন? সাদা ভাত, ডাল, ভাজা, ঝোল, শাকসবজি, মাছ, মাংস, ডিম, সয়াবিন, কিচ্ছু না, অনলি ভাত, সাদা ভাত। স্কুলের বারান্দায় সার দিয়ে খেতে বসেছিল বাচ্চারা, পাশাপাশি জলের বোতল নিয়ে কাছাকাছি। পেট ভর্তি খিদে নিয়ে বাচ্চারা দেখলেও খাবার আসছে, মিড ডে মিল। দিদিমণি দিলেন একটা রুটি, একটু নুন। উত্তরপ্রদেশের মির্জাপুর গ্রামের সিয়াপুর স্কুলের এই রুটি নুনের ছবি ক্যামেরাবন্দি হয়েছিল 2019 সালে। এটা 2025, এটা পশ্চিমবঙ্গ, এটা পূর্ব বর্ধমানের কালুত্তক গ্রাম। আর এই হলো কালুত্তকের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ICDS সেন্টারের রকে পড়ে আছে ঝুড়ি ভর্তি ভাত, সাদা ভাত, মশারি দিয়ে ঢাকা। এই ভাত কিসের, কে খাবে? বাচ্চারা ভাত খাবে, ভাতের সঙ্গে আমরা তরকারি চাই। তোরা বলছে নেই। আজকে কি হয়েছে? আজকে শুধু ভাত হয়েছে, তরকারিও নাই, ডিম সেদ্ধও নেই। শুধু ভাত, তরকারি নেই।
ডিম সেদ্ধ নেই, অথচ সরকারের তহবিল থেকে মিড ডে মিল পিছু বরাদ্দের পরিমাণ কত? প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রতি পড়ুয়া পিছু 5 টাকা 45 পয়সা করে বরাদ্দ হয়, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রতি পড়ুয়া পিছু 8 টাকা 17 পয়সা করে বরাদ্দ হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বরাদ্দ পায়, অর্থাৎ পড়ুয়া পিছু 5 টাকা 45 পয়সা করে বরাদ্দ। এবার এই টাকায় ভাতের সঙ্গে আর কিছু কেন জুটছে না? সাদা ভাত তরকারি নেই। কেন তরকারি? সরকার থেকে কোনো তরকারির নিয়ম বলছে, দিদিরা বলেছে যে ওরা তরকারির নিয়ম কোনো কিছু নেই। মানে কতদিন সাদা ভাত হচ্ছে? সাদা ভাত অনেক দিনে হচ্ছে, মানে ডিম বন্ধ নেই। ডিম শুধু আজকেই জন্য রান্নাটা মানে বন্ধ হয়েছে। আইসিডিএস সেন্টারের কর্মী বলছেন তরকারি সাপ্লাই বন্ধ, ডিম জোগাড় করা যায়নি, তাই শুধুমাত্র সাদা ভাত হয়েছে। আর অভিভাবকরা বলছেন এই রকম ঘটনা নাকি মাঝে মধ্যেই ঘটছে। এরকম এর আগে ভিডিও তো 3-4 বার অভিযোগ করেছিলাম, ম্যাডাম খাটি বলছে আমাদের কিছু দেয় না, তোমাদের যদি যা করণীয় হয় অভিযোগ সরকারকে করো বা ভিডিওকে করো। মিড ডে মিলের বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। সামান্য অর্থে কি করে ভালো খাওয়ানো সম্ভব, কি করে বাচ্চাদের মাছ মাংস দেওয়া হবে, এই নিয়ে অনেক রাজনৈতিক তর্কাতর্কি হয়েছে। কিন্তু চাল কিনতে গিয়ে পান্তা ফুরোচ্ছে এমন ঘটনা আগে ঘটতে দেখা গেছে কি? ভিডিওকে হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছিলাম, কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি যে এসব তো তদারকি করার অফিসাররা কেউ আসেন না, সিডিপি ওরা কেউ আসেন না, সুপারভাইজার যারা আছে তারা কেউ আসে না, তার জন্য এরা সুযোগ পায়। আইসিডিএস কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সবাই হাত ধুয়ে ফেলছেন। অভিভাবকরাও বলছেন খাবার পাতে শুধু ভাত দেওয়ার কথা প্রশাসনিক স্তরে জানিয়েও নাকি কোনো লাভ হয়নি। স্থানীয় প্রশাসন কি বলছে? বর্ধমান সদরের মহকুমা শাসক জানিয়েছেন প্রশাসনের তরফে কোনো গাফিলতি নেই, আইসিডিএস সেন্টারে সবটাই দেওয়া হয়। বিডিওকে তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে। যদি ঘটনা সত্যি হয় তাহলে ওই সেন্টারের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত, দেখুন এই তদন্ত কথাটা বেশ সুন্দর, জানেন তো, হয় এটা করার অভ্যেস আছে সবার। এবং তদন্ত এমন একটা জিনিস যেটা দিয়ে অনেক সময় বহু গোলমাল ঢেকে ফেলা যায়। কিন্তু ভাতের থালাটা ওটা কি দিয়ে ঢাকবেন দেখা যাচ্ছে তো, শুধু ভাত। আচ্ছা, ভাতের পাশে কি নুন ছিল? তাহলে কিন্তু মিলে যেত, জানেন তো। ওই রুটির পাশে একটু নুন, একটা রুটি একটু নুন, ঠিক সেরকম একটু ভাত একটু নুন। নাকি নুন আনতে পান্তা ফুরোনোর মতো ওই নুন যখন এসে পৌঁছয় তখন বাচ্চাগুলো খিদের জ্বালায় ওই ভাতটা শেষ করে ফেলে। ভাবুন তো, এই প্রশ্নগুলো এখানে উঠবে যে এটাই তো স্বাভাবিক, খিদে পেটে বাচ্চারা শুধু ভাত পাবে, তাহলে মিড ডে মিলের বাকি টাকা পয়সা সব যাচ্ছে কোথায়? এরকম প্রশ্ন যারা করবেন ভাবছেন তারা করুন। আমরা শুধু ভাবছি একটা মানে কম্পারেটিভ স্টাডির কথা বলেছিলাম, কি অদ্ভুত মিল। একটা ঘটনা 6 বছর আগের, আর একটা একদম টাটকা এখনকার একদম। এবার দুটো জায়গায় যারা রাজত্ব চালাচ্ছেন তারা একদম আলাদা, তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের রং আলাদা, কিন্তু দুটো ঘটনায় কি ভীষণ মিল বলুন তো। মানে রাজা যেই আসুক বা যে রাজাই যাক, রাজত্ব যিনি পান প্রজাদের অবস্থা একই দেখিয়ে দেন। এখানেই বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থকতা। বললাম a+b² ফর্মুলা a² + 2ab + b² বদলাবে না। তার লেখা কবিতা রাজা আসে যায়ের নাম সত্যি সত্যিই সার্থক, অন্তত আমাদের রাজ্যে, আমাদের দেশে দাঁড়িয়ে। দেখুন, পূর্ব বর্ধমানের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুধুমাত্র ভাত দেওয়ার ক্ষেত্রে যে একটা ধারাবাহিকতা আছে, মানে ওখানে যে মাঝে মধ্যেই বাচ্চাদের শুধু ভাত দেওয়া হচ্ছে, এটা তো পরিষ্কার হয়ে গেছে। এবার এসডিও বলেছেন যে বিষয়টা তারা জানেন, তদন্ত ওই বললাম। এবার এই যে যদি এটা হয়ে থাকে, এই অঙ্গনবাড়ি কেন্দ্রে সরকারের তরফে যেটুকুনি সুযোগ সুবিধা দেওয়ার সবটাই যদি দেওয়া হয়ে থাকে, তারপরেও শুধুমাত্র ভাত দেওয়া হচ্ছে কেন, এটা তদন্ত হওয়া দরকার। 2019 সালে উত্তরপ্রদেশের ওই সিয়াপুরের স্কুলে শুধু রুটি আর নুন দেওয়ার ঘটনাতেও তো তদন্ত হয়েছিল, জেলা শাসক পর্যায়ের তদন্ত হয়েছিল, জানেন তো। এবং সে তদন্ত কি হয়েছিল, নিশ্চয়ই তদন্ত হয়ে দোষী খুঁজে বার করা গেছিল। ওই স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকাকেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। পূর্ব বর্ধমানে তদন্ত হবে,
ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনাতেও হয়তো দোষী কাউকে খুঁজে পাওয়া যাবে, হয়তো দেখা যাবে সরকারি বরাদ্দ ঠিকমতো খরচ না করার জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাদের শাস্তি হচ্ছে। দেখুন, আর যাই হোক, যাদের দেওয়ার কথা তাদের দোষ হয় না, সরকার রাজা কখনো ভুল করে না, ভুলটা সবসময় রাজার প্রজারা করে। তবে যাই হোক, দোষটা যারই হোক, যে প্রজারই হোক, খুঁজে বার করাটাও তো জরুরি, একটা কেউ তো ধরা পড়ুক। কারণ মিড ডে মিলটা চালানোই তো হয় বাচ্চাদের পড়াশুনোমুখী করার জন্য আর তাদের প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করার জন্য। এই বাচ্চাগুলো যদি পুষ্টি না পায় তাহলে আমাদের তো সমস্ত দিক থেকেই লস। এরা কষ্ট করে পড়তে যাবে কেন? পেটে খেলেই যে পিঠে বইয়ের ব্যাগের ভারটা সইবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সবাই জানে না। এবার এই মিড ডে মিলের খাবারে বাচ্চাদের পেট না ভরলে, মিড ডে মিলে দুর্নীতির সন্ধান মিললে রাজায় রাজায় যুদ্ধ হবে, যেরকমটা হয়েছিল 2024 সালে লোকসভা ভোটের আগে, মনে আছে আপনাদের? মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিশেষ তদন্তকারী দল এসেছিল, সেক্ষেত্রে তদন্তকারী দল। এবার বিজেপি প্রচার করেছিল যে তৃণমূল দুর্নীতি করেছে, তাই মিড ডে মিলের খরচের যে অংশটা কেন্দ্রীয় সরকার বহন করে সেটা দেওয়া হচ্ছে না। আর তৃণমূল পাল্টা বলেছিল এই সমস্ত কথা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র। আসলে বাংলায় যেহেতু বিজেপি সরকার নেই, তাই বাংলার মানুষকে বঞ্চনা করার ছক। বক্তব্য পাল্টা বক্তব্য, প্রচার পাল্টা প্রচার। ফল কী হয়েছিল? 2019-এর তুলনায় 2024 সালে বিজেপির সিট কমে গেছিল। এ রাজ্যে বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে নেমে এসেছিল 12-তে, আর তৃণমূলের আসন বেড়ে গেছিল। মানে তৃণমূলের প্রচারটা মানুষের মনে ধরেছিল, তাই তো। দেখুন, 2026 সালের বিধানসভা ভোটের আগে ওই লোকসভা ভোটের রেজাল্টটা বিজেপিকে এখনও তাড়া করে ফিরছে। এসএসসিতে যাদের চাকরি গেছে, সেই চাকরিহারাদের মধ্যে যারা দাগি বলে চিহ্নিত হননি, তাদের একটা অংশ বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেছিলেন। আর তারপরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন তারা যোগ্য চাকরিহারাদের পাশে আছেন। চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য, তাদের যাতে নতুন করে আর পরীক্ষায় বসতে না হয়, তারা পরীক্ষা না দিয়েই যাতে হারানো চাকরি ফিরে পান, সেই দাবিতে বিজেপিও আন্দোলন করবে। যোগ্য শিক্ষক যারা আছেন, অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। মানে 1806 বাদ দিয়ে বাকি সবাই যোগ্য বলে দিলেন তো শুভেন্দু অধিকারী, পরিষ্কার, কোথাও কোনো রাগ ঢাক গড়গুড় নেই। এবার এমনিতেই এই চাকরি দুর্নীতি বিষয়টা এমন একটা জট লেগে গেছে না, কোথাকার সুতো কোথায় জড়িয়ে আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে যারা যোগ্য, তাদের মধ্যেও যে অযোগ্যরা এমনভাবে লুকিয়ে রয়েছে, সেটা আলাদা করতে না পারার জন্যই তো 26,000-এর চাকরি চলে গেছিল। তাহলে এইভাবে এখন যেভাবে দুম করে তারা 1 সেকেন্ডে ঠিক করে নিলে যোগ্য কারা অযোগ্য কারা, তাতে সমস্যাটা সরল হলো না, আরও জটিল হলো। সত্যি কথা বলতে কি জানেন, এই যে চাকরি বাঁচানোর দাবিতে আন্দোলনটার কথা বলা হচ্ছে না, এতে বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে। কেন জটিল হচ্ছে এটা বুঝিয়ে বলি আপনাদের। দেখুন, এসএসসি অনেক কেঁদে কোকিয়ে বাড়তি এক ভুল শুধরে গত শনিবার ওই দাগিদের তালিকাটা প্রকাশ করেছিল, জানেন আপনারা। এবার সেই তালিকা অনুযায়ী আপাতত আমরা ধরে নিতে পারি যে 1806 জন শিক্ষক শিক্ষিকা তারা দাগি, কিন্তু এরা ছাড়া আর যে কেউ দাগি নেই। অন্যায়ভাবে কেউ যে চাকরি করেননি, এটা কি ধরে নিয়ে যাওয়া হচ্ছে? একদম পরিষ্কার। আমরা তো সাধারণ মানুষ, আমাদের সব কিছুতেই সন্দেহ। আমরা যাকে ভোট দিই মনে মনে তাকেও সন্দেহ করি। ভোটে জেতার পর দেখা পাবো তো, আমাদের কথা শুনবে তো, আমার সুযোগ সুবিধা দেখবে তো। এই সন্দেহবাতিগ্রস্ত লোকদের না আপনারা বাদ দিন, মানে আমাদের নিজেদের বাদ দিচ্ছি আর কি। সে যাই হোক, কিন্তু সুপ্রিম কোর্ট সেও তো বিশ্বাস করছে না, মানে দেশের সর্বোচ্চ আদালত
সেও তো এসএসসিকে জিজ্ঞেস করছে দাগির সংখ্যা এত কম কেন। মানে এরকম একটা দুর্নীতি হলো, প্রাক্তন মন্ত্রীর বান্ধবীর ঘরের ভেতর টাকার পাহাড় তৈরি হয়ে গেল, যার জন্য সেই দুর্নীতির আনুকূল্য মাত্র 1806 জন পেয়েছিলেন। কুছ হজম নেই হুয়া। সুপ্রিম কোর্টের বিশ্বাস হচ্ছে না। এর পেছনেও নাকি কারণ আছে, কারণ স্কুল সার্ভিস কমিশন দাগিদের যে তালিকা দিয়েছে সে তালিকার ওপরে নাকি লেখা আছে লিস্ট 1, মানে লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4 আসবে না এরকম কোনো গ্যারান্টি এসএসসি দেয়নি। একটু চাপ পড়লে হয়তো দ্বিতীয়, আর একটু চাপে তৃতীয়, আর একটু চাপে চতুর্থ বেরিয়ে যাবে হয়তো। এবার কতটা চাপ দিতে হবে সেটা এসএসসিও নিশ্চিত করছে না। কিন্তু এর থেকেও বড় কথা, সেই যে প্রায় প্রাগৈতিহাসিক যুগে এসএসসির এই মামলা শুরু হয়েছিল, সেই মামলার শুনানিতে হলফনামা দিয়ে চিহ্নিত অযোগ্যদের তালিকা এসএসসি দিয়েছিল, সেই সংখ্যাটা তো এই 1806 থেকে অনেক বেশি। মানে আগেই তো এসএসসি দিয়ে বসে আছে যে এর থেকে বেশি লোক দাগি, তাহলে সেটা কমে 1806 এসে দাঁড়ালো থেকে। এই মাঝের সময়টায় কোন ম্যাজিকে এই বেশ একটা সংখ্যা, বড়সড় সংখ্যার শিক্ষক শিক্ষিকা দাগির থেকে যোগ্য হয়ে গেলেন। এবার দেখুন, ওই হলফনামা যেটাতে এসএসসি এই 1806 জনের থেকে অনেক বেশি নামঠাম দিয়েছিল কোর্টে, সেই সংখ্যাটাই যে চূড়ান্ত ছিল সেটাও তো স্কুল সার্ভিস কমিশন হলফ করে বলতে পারেনি, আর কোর্টও বিশ্বাস করতে পারেনি। কোর্টে দাঁড়িয়ে এসএসসি বলেছে যাদের যোগ্য বলে সন্দেহ করা হচ্ছে তার বাইরে অযোগ্য থাকতে পারে, অর্থাৎ চালের মধ্যে আরও কিছু কাকড় থাকতে পারে। সেজন্যই তো এই বললাম পুরো প্যানেল বাতিল। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আদালত তার রায় উল্লেখ করেছে। মানে এতগুলো কথা বলার একটাই কারণ, যেখানে কেউ নিশ্চিত হতে পারছেন না যাদের যোগ্য বলে ধরা হচ্ছে তারা সত্যিই যোগ্য কিনা, তাহলে শুভেন্দু অধিকারী কী করে নিশ্চিত হয়ে গেলেন? এই 1806 জনের বাইরে যারা রয়েছেন তাদের সববার চাকরি বাঁচানোর কথা কি করে ভাবলেন? এটা শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবেন, আমরা শুধু আন্দাজ করতে পারি, জানেন তো। মানে একটু আপনাদের এবার রাজনৈতিক দিক থেকে গোটা ব্যাপারটা বিশ্লেষণ করে বলি। ধরা যাক তৃণমূল নামে একটা দল, তারা গোটা বিষয়টাকে একটু ইতিবাচক দিক থেকে হ্যান্ডেল করতে নেমেছে। অর্থাৎ লক্ষ্য কি, নেতিবাচক ব্যাপারটাকে ইতিবাচকে পরিণত করা, নেগেটিভকে পজিটিভ করা। গত 3 দিন ধরে কুণাল ঘোষ সহ তৃণমূলের ওই যাবতীয় নেতা দেখবেন বোঝানোর চেষ্টা করছে ওই দুর্নীতি যা হয়েছে ওর দায় তাদের দল বা সরকারের না, সরকার বা দল কেউ কিছু করেনি, বরং ওই যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতিবাজ, তারা আমাদের কেউ না। বরং সরকারের কথায় এসএসসি দুর্নীতিবাজদের চিহ্নিত করে দিয়েছে। অতএব একমাত্র কাজের কাজটা এসএসসি করেছে। অতএব এসএসসি যখন কাজের কাজটা করেই দিয়েছে, বাকি সবাই যোগ্য, এবার যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। মানে এই যে তৃণমূল কংগ্রেস যখন যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর লড়াইয়ে নামছে, তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার সংগ্রামে রয়েছে, সেটাতে একটা পজিটিভ এফর্ট, ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি। ওই নেতিবাচককে ভুলিয়ে দিয়ে ইতিবাচক একটা জিনিস সবার সামনে তুলে ধরা হচ্ছে। এটা দেখে বা শুনেই কি শুভেন্দু অধিকারী মনে মনে ঠিক করে ফেলেছেন, আরে এই আগের বারের মতো অ্যাকশন রিপ্লে হতে চলেছে না তো? ওই আমরা বললাম যে 24-এর লোকসভা ভোটের আগে মিড ডে মিলে দুর্নীতির জন্যই টাকা দেওয়া হচ্ছে না, অথচ ওরা বলল বঞ্চনা করা হচ্ছে, তাই জন্য বাচ্চারা খেতে পাচ্ছে না, লোকে বিশ্বাস করে গেল। তেমনি 100 দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে হিসেবে গোল মারলেই গাদা গাদা প্রমাণ আসছিল চারপাশ থেকে, সেই জন্যই তো আমরা টাকা বন্ধ করেছি। আমরা বলেছিলাম হিসেব দিক, দুর্নীতি বন্ধ করুক, কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দেবে। কিন্তু তৃণমূল কি বলল বঞ্চনার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, আমরা টাকা দিয়ে দেব। মানে একদিকে নেতিবাচক, আরেকদিকে ইতিবাচক। এবার ইতিবাচক একটা পদক্ষেপ দিয়ে নেতিবাচকটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, লোকে সেটাতেই বিশ্বাস করেছে, ইতিবাচকের দিকে গেছে। এই এক কৌশলও কি তারা এক্ষেত্রেও নিচ্ছে?
এটা দেখে কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর যে না, ভোটের ফলাফল তো বলে দিচ্ছে যে টিএমসির উদ্দেশ্য বা স্ট্র্যাটেজি 100% সফল। নেতিবাচক প্রচারের থেকে ইতিবাচক প্রচারকে লোকে বেশি বিশ্বাস করে, এবারও তাই করবে না তো? এইটা ভেবেই কি নার্ভ ধরে রাখতে পারছিলেন না শুভেন্দু অধিকারী? সেই জন্যে কি টিএমসির ওই ফাঁদ বলি কি করে, যাই হোক, তারা যে স্ট্র্যাটেজিতে খেলতে নেমেছে আর কি, সেই স্ট্র্যাটেজিতেই পা দিয়ে ফেললেন। দেখুন, কোর্ট বিশ্বাস করতে পারছেন, অথচ শুভেন্দু অধিকারীরা সবাই বিশ্বাস করে ফেললেন শুধুমাত্র এরা কজনই দাগি। এবং অদ্ভুতভাবে তৃণমূল এবং বিজেপি দুয়ের বক্তব্য, দুয়ের ভাবনা চিন্তা সব কিরম মিলে গেল, তাই না? ভেবে দেখুন, দুর্নীতি সব চুলো হয়ে যাক, কে কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে ভাবার দরকার নেই, চাকরি ফেরানোর লড়াইটাই তো আসল। মানুষ তো আফটার অল, আরে বাবা, গরিব মানুষ করেছিল, ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছিল না, তা বলে কি চাকরি পাবে না? দেখবেন আমাদের বাড়ির মায়েরাও এরকম ভাবনা চিন্তা করে আর কি। বেচারা, আর যাকে সবই তো গেল, চুরি করেছিল যে, অনেকের ভাত মেরেছিল যে, সেটা সবাই ভুলে যাবে। তা মানুষ, গরিব মানুষ, তাদের চাকরি ফেরানোর লড়াই, পজিটিভ একটা অ্যাপ্রোচ। এই জায়গার থেকেই কি বিজেপিও ওই তৃণমূলের স্ট্র্যাটেজিতেই ঢুকে বলল, একা ওরা না, আমরাও পজিটিভ। চোর ধরেছি, এটা নেগেটিভ ন্যারেশন, চাকরি ফিরিয়েছি, এটা পজিটিভ ন্যারেশন, তাই পজিটিভ ন্যারেশনে থাকা উচিত, এই মনে করলো। দাবিটা করা উচিত সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ, আমার সিদ্ধান্তে ভুল হয়েছিল, মহামান্য বিচারপতি আমাকে ক্ষমা করে দাও, দাগি যেহেতু চিহ্নিত হয়ে গেছে, যারা দাগি নয় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে দাও। 1 সেকেন্ডে ঝামেলা মিটে যায়। এবং এই ঝামেলা মেটানোর পুরো চাবিকাঠি মমতা ব্যানার্জির হাতে। কিন্তু এই মমতা ব্যানার্জি এটাকে বাঁচিয়ে রাখতে চাই, কারণ সে প্রমাণ করবে না যে তার দলের লোকেরা চুরি করেছে। এই বিজেপি, এই সিপিএম এর আইনজীবীরা কোর্টে গিয়ে তাদের ভাতাটা বন্ধ করেছেন। এখন এইসব কুমিরের কান্না গাইলে হবে? কোথায় যাচ্ছেন? যাদের চাকরি গেছে নিশ্চিতভাবে তারা যন্ত্রণায় থাকবেন। কাদের কাছে যাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের ভাতাটা করেছিলেন সঙ্গে সঙ্গে, যতদিন মামলা মকদ্দমা চলবে আপনাদের যে সংসারে প্রবলেম না হয়। এই লোকগুলো তো আপনাদের ভাতাটাকে পর্যন্ত কোর্টে গিয়ে আটকেছে। তাহলে কার কাছে যাচ্ছেন? চাল আর কাকড় আলাদা করা গেল না বলে সবার গেল। আজকে যখন চাল আর কাকড় আলাদা হয়ে গেল, তখন আবার তাদের পরীক্ষা দিতে হবে কেন? নাম্বার 1। নাম্বার 2, এই চাকরির পরীক্ষায় তো ফ্রেশাররাও অ্যাপিল করেছে। ফ্রেশাররা তো এক্সপিরিয়েন্সের 10 নম্বরটাই 0 পাবে, ভাইবাতে তারা 10-এ 2 পাবে। তাহলে এই ছেলেগুলোও তো বঞ্চিত হবে, যে 5 লাখ ছেলে অ্যাপ্লাই করেছে, তারাও তো বঞ্চিত হবে না? দেখুন, চাকরি ফেরানোটাই যখন ফোকাসে, তখন কি জীবনকৃষ্ণ সাহার মনে হচ্ছে যে তিনি অত পরিশ্রম না করলেও পারতেন? ওই যে প্রথমে ডিসকাস ছোড়ার মতো করে মোবাইলটা ছুড়লেন, তারপর পোল ভল্টারের মতো পাঁচিল টপকাতে গেলেন, ব্যর্থ হয়ে কাদায় গড়াগড়ি খেলেন। এত কষ্ট তো তিনি না করলেও পারতেন। এটাই কি এখন মনে হচ্ছে মুর্শিদাবাদের ওই বড়ইয়ার বিধায়কের? কারণ তৃণমূল কংগ্রেসের বিধায়ক আপাতত আউট অফ ফোকাস, চোখের আড়ালে, ফলে তার আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাওয়ার একদম 100% চান্স আছে। কদিন জেলে থেকেও তো এর আগে ছাড়া পেরে গেছেন, রাজনীতিও করছিলেন। এবার কি হবে সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত যা হচ্ছে সেটা বলতে পারি। জীবনকৃষ্ণ সাহা চুরি করেছেন এটা এখনও প্রমাণিত নয়, কিন্তু তিনি যে টাকা নিয়েছিলেন সেটার নাকি শক্তপোক্ত প্রমাণ পেয়ে গেছেন তদন্তকারীরা। কারণ তার যা লোকজন যারা তাকে টাকা পয়সা দিয়েছিল আর কি, তারা সবাই নাকি এসে সব গড়গড় করে বলে দিয়ে গেছে কত টাকা কাকে কী দিয়েছে। এবং খেয়াল করে দেখুন লোকে কীরকম অদ্ভুত, নিমখারাম বলবেন বা বিশ্বাসঘাতক। দেখুন, যখন টাকা ফেরাতে শুরু করলেন তখনই ভদ্রলোক এই টাকার গেরোয় পড়ে গেলেন। তদন্তকারীরা কাল তার গাড়ির চালককে তলব করেছিলেন, এবার আরও 20 জনকে ডেকে ফেলেছেন। কারা? যারা নাকি টাকা দিয়েছেন। এদিকে জীবনকৃষ্ণ, যার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, তিনি একদিকে হাঁ করে বসে রয়েছেন, অন্যদিকে প্রতারিত একদল মানুষ যারা জীবনকৃষ্ণকে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ, তারা
এখন মরিয়া হয়ে উঠেছেন। মানে যুযুধান দুই পক্ষ। এতদিন এই দুই পক্ষই একটা টিম হিসেবে খেলছিল, খেয়াল আছে আপনাদের? সবাই তখন এক পক্ষ, আর এখন একে অপরের প্রতিপক্ষ হয়ে গেছে। এবার সহ খেলোয়াড়রা যদি প্রতিপক্ষ হয়ে যায় তার পরিণামটা যে কি হয় সেটা তো ব্যাটেল অফ কারান সার্ভিসের যুদ্ধে দেখেছি আমরা। দারুণ যুদ্ধ ছিল, ইতিহাসের মানে এরকম বিখ্যাত এবং অদ্ভুত যুদ্ধের উদাহরণ খুব বেশি নেই। হ্যাঁ, এটাই একমেব দ্বিতীয়। 1788 সালে এটা হয়েছিল, জানেন তো? অস্ট্রিয়ার সাম্রাজ্য আর অটোমান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ। রোমানিয়ার কারানসেবেসে শক্তিশালী ঘাঁটি তৈরি করে ফেলেছিল অস্ট্রিয়ান সেনারা, অপেক্ষা করছিল কখন অটোমান সেনা আসবে আর তারা তাদের উড়িয়ে দেবে। এবার খবর এলো যে না, পথে হলো দেরি, অটোমান সেনার আসতে খানিকটা দেরি রয়েছে। ব্যাস, অস্ট্রিয়ান সেনা ভাবলো বাহ, তাহলে তো কোনো ব্যাপার নেই, হাতে একটু সময় আছে, এই ফাঁকা সময় একটু আনন্দ উল্লাস করা যাক। দেদার মদ্যপান করে নাচানাচি শুরু হলো। মানে অনেক সময় দেখবেন এটা চাপ কাটানোর একটা রাস্তা। খুব টেনশন হয়ে গেলে লোকজন এ সমস্ত করে ঠরে আর কি, লোক দেখিয়েও করে, আর কেউ কেউ পাগলের মতো হয়ে যায় আর কি। তা ওখানেও তাই হয়েছিল। তারপর পেটে মদ পড়েছে, নাচতে নাচতে নিজেদের মধ্যে লেগে গেল ঝগড়া। খানিকক্ষণের মধ্যেই ঝগড়াটা পৌঁছে গেল মারামারিতে, এবং সেই মারামারিটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে পৌঁছলো জানেন? ওই অস্ট্রিয়ান সেনা একে অন্যের বিরুদ্ধে গোলাগুলি চালাতে শুরু করে দিল মাত্র এক রাতে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, মাত্র এক রাতেই সেদিন হাজার হাজার অস্ট্রিয়ান সেনা নিজেদের মধ্যে লড়াই করে মরে গেছে। যদুবংশ ধ্বংসের কথা মনে পড়ছে আপনাদের? আমরা জানি আমাদের দেশে এরকম পরিস্থিতি হয়, এরকম উদাহরণ আছে, মানে যুগে যুগে আছে আর কি। এমন একটা পরিস্থিতি সেক্ষেত্রে তৈরি হলো, অটোমানদের সাথে যুদ্ধ করার মতো লোকই ছিল না অস্ট্রিয়ানদের। অটোমান সেনারা কারানসেবেস দখল করে হাসতে হাসতে গোটা সাম্রাজ্যটাই দখল করে নিল। এবার ভাবুন, সেদিন অস্ট্রিয়ান সাম্রাজ্যের পতন ঘটেছিল কেন? দুটো কারণে। এক, আত্মতুষ্টি, আর দুই, নিয়ন্ত্রণহীনতা। কেউ কিচ্ছু করতে পারবে না এটা ভেবে বিশৃঙ্খল হয়ে গেলে যে কি পরিণতি হয় সেটা তো ইতিহাস বলে গেছে। ইতিহাস থেকে কি শাসক দল শিক্ষা নেবে? দেখুন, অস্ট্রিয়ান সেনারাও কিন্তু আত্মতুষ্টিতে ভুগছিল, ভুগতে ভুগতে বিশৃঙ্খল হয়ে পড়েছিল, আর তার ফল হয়েছিল তারা নিজেরাই নিজেদের শত্রু করে তুলেছিল, শত্রু বানিয়ে দিয়েছিল নিজেদের। আজ একই ঘটনা তো এখানেও দেখছি। তৃণমূলের অনেকেই তো নিজেদেরই মূল প্রতিপক্ষ ভেবে বসছে, হয়তো বাকি প্রতিপক্ষকে ধর্তব্যের মধ্যেই রাখছে না। প্রতি খালি তো রাখা যাবে না, এটা প্রতিপক্ষ না হলে জমে, সুতরাং নিজেদেরই প্রতিপক্ষ বানিয়ে নিয়েছে। এই শিলিগুড়ির ঘটনাটাই দেখুন, বুঝতে পারবেন। এমনি এমনি তো বলছি না, সামান্য একটা গণেশ পুজোর বিসর্জন ছিল, সেখানে মদ খেয়ে নাচানাচি করতে করতে অশান্তির দুটো পক্ষ কারা? একদিকে তৃণমূলের মেয়র পরিষদ তথা কাউন্সিলর শ্রাবণী দত্তর দলবল, আর অন্যদিকে তৃণমূলেরই নেতাকর্মীরা। এবার অশান্তিটা এমন পর্যায়ে পৌঁছেছে যে শেষ পর্যন্ত ওই মেয়র পরিষদকে এই পদ থেকে সরাতে হয়েছে। তাতে আবার উল্টো বিপত্তি। পদ যাওয়ায় অভিযুক্ত কাউন্সিলর বলেছেন দুর্নীতি আটকে ছিলেন, সেই জন্য তাকে সরানো হয়েছে। মানে দুর্নীতিটা কমন থেকে যাচ্ছে, ওটা কমলি না ছাড়ের মতো ব্যাপার, কিছুতেই ছাড়তে রাজি না। এবং তার থেকে কি হলো, ওই দুর্নীতির থেকে নিজেদের মধ্যে লড়াই তীব্র হয়ে চলল। ওই উত্তরে শিলিগুড়ির কথা বললাম, চলে আসুন আরও এই পাশে তমলুকে। তৃণমূল কাউন্সিলর পার্থ মাইতির অভিযোগ, তৃণমূলে থাকাকালীন চাকরি চুরি করেছিলেন শুভেন্দু অধিকারী। এ পর্যন্ত ঠিক ছিল, পার্টি লাইনে কথা বলছিলেন। তারপর আরও দুটো কথা বলে ফেলেছে। এক, বাকি তৃণমূল নেতারা চুরির কথা জানলেও কেউ মুখ খুলছে না। মানে চুরি এবং চুরিতে মদত দেওয়া, সেটাও তো পরোক্ষে চুরি, তাতে তো নিজের দলের লোককে আরেক দফা ফাঁসালে। আর দুই, তৃণমূলের নেতারা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছে, বেবাক বলে দিলেন। দেখে মনে হচ্ছে না এ তো সেই অস্ট্রিয়ান সেনা
নিজেদের মধ্যেই মারপিট লাগিয়ে দিয়েছে। টার্গেট ছিল শুভেন্দু, হয়ে গেল টার্গেট বদলে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্ব। এবার এটা কিন্তু বলতে বলতে তিনি শুধু যে লোকজনকে একটা অডিও এফেক্ট দিয়েছেন এরকম না, একদম অডিও ভিজুয়াল এফেক্ট দিয়েছেন। এটা বলতে বলতে সোশ্যাল সাইটে কান ধরে ওঠবোস করেছেন তিনি, ফলে ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, কোন অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট করেছিলেন বলুন তো? মানে যে পরিমাণ ভাইরাল হয়েছে, যে পরিমাণ ভিউ হয়েছে, ওই অ্যাকাউন্টটা যদি মানিটাইজ করার ব্যবস্থা থাকে না, মানে যারা রিল টিল দেয় আর কি, তারা দেখবেন তাদের অ্যাকাউন্টটাকে মানিটাইজ করে রাখে, কত ভিউ হলো তার উপর টাকা পায়। এ ভদ্রলোক কিন্তু তাহলে ফাটিয়ে দিয়েছেন। দেখুন, তৃণমূল কাউন্সিলর দুটো বিষয় ক্লিয়ার করে দিয়েছেন। এক, পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতারা চাকরি চুরি করেছেন, করতেন। আর দুই, তৃণমূল নেতারা বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে চলছেন। এবার কি বলবেন? বিবেকবান বলবেন নাকি বলবেন বিবেকের নাম করে দলকেই বান? আমরা যে কান ধরে উপোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যে সকল নেতৃত্ব টাকা কান ধরে উঠবোস, স্কুলে দুষ্টুমি করলে এভাবেই শাস্তি দেন শিক্ষকরা। কিন্তু সেই শিক্ষকদের চাকরি চুরির শাস্তি এখনও দেয়নি আদালত। কিন্তু বিবেকের তাড়নায় নিজেকে শাস্তি দিলেন তৃণমূলের কাউন্সিলর। তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপোস করছি। ব্যাপারটায় যত না বিবেক, তার চেয়ে বেশি বোধহয় আবেগ। কিন্তু আবেগের এমন বিস্ফোরণ কেন তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি সত্যবাদী যুধিষ্ঠির হলেন? যে চোর, তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে। নিজেদের স্বার্থে, নিজেদের পদ বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর নাম মুখে আনছে না। কহি পে নিগাহে কহি পে নিশানা, টার্গেট শুভেন্দু অধিকারী, কিন্তু সেই টার্গেটে বিদ্ধ হলেন তৃণমূলের নেতারা। শুভেন্দুবাবুর সাথে যোগসাজশ এখনও থাকার জন্য বারবার পশ্চিমবাংলার সমস্ত জেলাতে ভালো রেজাল্ট হলেও পূর্ব মেদিনীপুরের রেজাল্ট খারাপ হচ্ছে। তৃণমূল কাউন্সিলর বলছেন শুভেন্দু অধিকারী চাকরি চুরিতে জড়িত, তার জন্য তৃণমূল কেন কান ধরবে? চাকরি চুরির সময়কালে শুভেন্দু অধিকারী তৃণমূলের সম্পদ ছিলেন। তাহলে কি সেই সম্পদেরই দাম চোকাচ্ছে শাসক, নাকি বিবেকের দাম মেটাতে গিয়ে দলকেই চোর বলে ফেলছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর? ওনাকে এই আগে বাড়িয়ে ঠিকাটাকে নিতে ইখতিয়ার দিয়েছে। ওনার যদি মনে হয় সিবিআই এর কাছে গেলেন না কেন, তাদের দিক নিয়ে, তাদের তথ্য প্রমাণ নিয়ে কে বারণ করেছিল ওনাকে যেতে? আন্দোলন হবে, প্রতিবাদ হবে, সেটা দল ঠিক করবে, সেটা পার্থ সারথী মাইতি ঠিক করা উচিত নয়। ওনার মস্তিষ্ক ঠিক নেই, আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে। পূর্ব মেদিনীপুরে তৃণমূল বিজেপি দুটো দলই শুভেন্দু অধিকারীর দ্বারা পরিচালিত হচ্ছে। আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উঠবোস করছি। দেখুন, এরকম উঠবোস করলে একটা ফিটনেস বাড়ে। উনি যা করেছেন, ওনার এই ফিটনেস ট্রেনিংয়ে পুরো মানে গোটা রাজনীতিকদের সবার মোবিলিটি বেড়ে গেছে। মানে ত্রাহি রবে, এখানে দৌড়চ্ছে, ওখানে দৌড়চ্ছে, হাত পায়ের ব্যথা উঠে গেছে, শুধু মাথা ব্যথা রয়েছে এখন। শুনলেন তো কে বলেছিল, কে ওনাকে ঠেকা নিতে বলেছিল এরকমভাবে সব চোর ধরা? এবং এ ব্যাপারে এক তীরে তিনি দুটো দলকেই হিলিয়ে দিয়েছেন, এটাও ঘটনা। কেউ কাউকে মানে এর মাঝে মধ্যে একটা ওই সেই একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল না, একটা প্রশ্নবোধক ব্যাপার আর কি। মানে আপনি আগেও চুরি করতেন জিজ্ঞেস করা হলে যদি বলেন না, তার মানে দাঁড়াবে তিনি এখন চুরি করেন। আর যদি বলেন হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। কি বলবেন? এমন একটা জায়গায় ফেলেছেন না, দুমুখো ছুরির মতো পুরো ফালাফালা করে দিয়েছেন রাজনীতিকদের। দেখুন, রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার যে প্রাণ যাবে এটা স্বাভাবিক, কিন্তু এই যে রাজনৈতিক নেতারা একে অন্যের দিকে আঙুল তুলে বলছেন তুই বেড়াল না মুই বিড়াল, মানে তো ও চোর না আমি চোর, তাতে বাঙালি জাতির হাতে কি পড়ে থাকছে বলুন তো? একটাই জিনিস থাকছে আমাদের ধারণা, একটা না দুটো। সুকুমার রায় থাকলে শুধু হাতে পেন্সিল ধরাতেন, কিন্তু এখন পেন্সিলের বাইরেও আমাদের হাতে আরেকটা জিনিস আছে, অস্মিতা। আরও একটা জিনিস সদ্য রাজনীতি আমাদের হাতে ধরিয়ে দিয়েছে, জাতীয়তাবাদ।
আজ বিধানসভায় ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, আলোচনা শুরুও হয়েছিল, কিন্তু ফোকাসটা ঘুরে গেছিল ওই পরিযায়ী শ্রমিক থেকে অস্থায়ী মঞ্চের দিকে। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে ওই ভাষা আন্দোলনের মঞ্চটা সেনাবাহিনী খুলে দিয়েছে না, সেইখান থেকে গণ্ডগোল হয়েছে যত কিছু। সেই দিন অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনীর প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিলেন, আর এখন এক বাঁশ খোলার ঘটনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওই পাকিস্তানি সেনাদের অত্যাচারের তুলনাটা টানতে বাধ্য হচ্ছেন শিক্ষামন্ত্রী। এবং ভাবুন, ব্রাত্য বসু তিনি তার ভাবনা, চিন্তা, মনন, সংস্কৃতি এগুলো কোনোটা নিয়ে তো কোনো কথা হবে না। তিনি বলেছেন যখন ভেবেচিন্তে বলেছেন, মানে তার কি মনে হচ্ছিল পাক সেনাদের প্রসঙ্গটা টেনে নিয়ে আসলে ব্যাপারটা খুব জবরদস্ত হবে। এবং ব্রাত্য বসু এই উদাহরণ টানতেই বিজেপি বিধায়করা বুঝে গেছেন যে পাস তাদের দিকেই করছেন তিনি, রিসিভ না করলে অন্যায় হবে। অতএব তারা দেরি না করে শিক্ষামন্ত্রীর মন্তব্যটাকে লুফে নিয়েছেন এবং জমিয়ে বিরোধিতা শুরু করেছেন। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী ছিলেন সব থেকে সরব এবং তাকে কিছুক্ষণের মধ্যেই যথারীতি হলুদ কার্ড, লাল কার্ড সব দেখিয়ে বার করে দেন, মানে সাসপেন্ড করে দেন বিধানসভার অধ্যক্ষ। মানে বৃত্তটা সম্পূর্ণ হয়। যে বৃত্তটা গতকাল মেয়র রোড থেকে আঁকা হচ্ছিল, আজ সেটা বিধানসভা এসে শেষ হলো। এবার শেষ হলো কি হলো না জানি না, কিন্তু বৃত্ত হলো তো, তাহলে এবারও তার মধ্যে ঘুরপাক খাবেন আর কি। এই ঘুরপাকটা রাজনীতির ক্ষেত্রে কমন, ঘুরপাকটা আলটিমেটলি মানুষ খাবে, সাধারণ মানুষ, আপনি আমি। দেখুন, শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বেরিয়ে বলতে থাকেন যে প্রথমে মুখ্যমন্ত্রী মেয়র রোডে গিয়ে ভারতীয় সেনাকে অপমান করেছেন, তারপর রাজ্য সরকারের মন্ত্রীরা বিধানসভায় সেনাবাহিনীকে অপমান করেছে এবং সেই সবের বিরোধিতা করেছেন, মানে সেনাবাহিনীর অপমানের বিরোধিতা করেছেন বলেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এতে কি হলো? দেখুন, বিধানসভার এই বিশেষ অধিবেশনে বিরোধী দল নেতা আর থাকতে পারবেন না। মানে ভেতরে সরকার পক্ষ বাঙালি অস্মিতা নিয়ে তাদের কথা বলবে, আর বিধানসভার বাইরে বিরোধী দল নেতা আর অন্য বিজেপির বিধায়করা তারা দেশপ্রেমের কথা বলবেন, জাতীয়তাবাদের কথা বলবেন। এবার দুটো যখন আপনার সামনে এসে পড়বে, একদিকে বাঙালি অস্মিতা আর একদিকে জাতীয়তাবোধ, কোন দিকে যাবেন? কোনটা ভারী? কি বলবেন? মানে এরা কিন্তু বাঙালিকে অগ্নি পরীক্ষায় ফেলে দিলেন। 1971 25 মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালাই? ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না? ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। যা সত্য তা সত্য। 71 সালের 25 মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো, আরো পাকাপোক্ত হয়েছিল। এটাই ইতিহাস, এটাকে মুছে দেওয়া যাবে না। 71 সালে 25 মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি। যখনই আপনার হাউসে ঢোকে তখন এই গন্ডগোল শুরু করে। পিছন দিকের ইতিহাসটা দেখা যায় যে আশা মানে এখানে গন্ডগোল করা, দড়ি বেরিয়ে গিয়ে একটা খবর হওয়ার জন্য ছবি তৈরি করা, এছাড়া আমরা তো তারই পুনরাবৃত্তি হয়েছে। যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে এরা তুলনা করছে, আগামী দিনে এরা ভারতীয় সেনাবাহিনীর সাথে লড়াইও যাবে কিনা সেই বিষয়ে তো আমাদের চিন্তা ভাবনার বিষয় এসে গেছে। তৃণমূল কংগ্রেস আসলে আদপে একটি
দেশ বিরোধী শক্তিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে বলে আমার মনে হয়। আমার তো মনে হয় দিদির দলের সিভিক আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও, পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও, ঝামেলা হটাও। সেনা লাগবে না, দিদির সেনা আছে সিভিক, হাতে পিস্তল ধরিয়ে দাও। আর পিছনে দিদি, যদি 200 সেনা দিদিকে দেখে পালায়, তাহলে দিদির সিভিককে দেখে আরো সেনা পালাবে। তাহলে পাকিস্তান, চায়না কোনো ভয় না আমাদের বর্ডারে, দিদি একাই সামলে নেবে। দেখুন, রাজনৈতিক নেতাদের বিশ্লেষণে যাব না, কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝে গেলাম, কিছু কিছু তো শিখতে হয়। ব্রাত্য বসুর বক্তব্য থেকে বুঝে গেলাম, কেউ যদি খুব অবাস্তব কোনো কথা, অবান্তর কোনো কথা এই বাংলা এখন থেকে বলেন, তাহলে তাকে বলা হবে, আরে আপনি পাগল না ডোনাল্ড ট্রাম্প। আর একটা জিনিস শিখলাম, দেখুন কিছু না বলেও কত কিছু বলে দেওয়া যায়, মানে কিছু না বলার সুবিধে, যেটা বক্তব্য আর কি, সেটা না বলে অন্য কিছু বলে দেওয়ার কতটা সুবিধে, সেটাকে নিয়ে লোকে কত রকম ভাবতে পারে এবং কীরকম নিশ্চিন্তে বলা যায় আমি তো এটা বলিনি। ব্রাত্য বসু সত্যিই তো ভারতীয় সেনার সম্পর্কে কোথাও কিচ্ছু বলেন, তিনি শুধু ওই পাক সেনার অন্যায় অত্যাচারের কথা বলেছেন এবং তার সমালোচনা করেছেন। হাজারবার করবেন, গোটা ভারত করেছে। ওই বললাম, এই হচ্ছে রাজনীতি। ওর বলার মধ্যে দিয়ে তিনি যা বোঝানোর বুঝে দিয়েছেন। এবার যদি কেউ সেটা বুঝে, মনে মনে বুঝে বসে থাকুক, ঠিক আছে, কিন্তু সেটাকে যদি প্রকাশ করে ফেলে ভাষায়, তাহলে এই ব্যাস ফাউল, তারা বেকায়দায় পড়ে গেলেন। ব্রাত্য বসু বলবেন, আমি বলেছি নাকি এই পাগল না ট্রাম্প? সেই তো বলছেন উনি, কোথাও বলেননি ভারতীয় সেনার সঙ্গে এরকম তুলনার কথা, শুধু পাকিস্তানি সেনার অত্যাচারের কথা বলেছেন এবং বলেছেন তারপরেই নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবার আপনারা যা বোঝার বুঝে নিন, আমরাও বোঝার চেষ্টা করছি। জানেন তো, জাতিসত্তা বড় না দেশপ্রেম বড়? মানে কবির সুমনের ভাষায় কতজন বাঙালি বলবেন যে রাষ্ট্র মানি না, নিজের ভাষাকে ভুলে, তার ওপর নির্ভর করছে তৃণমূল না বিজেপি, কার সাপে বর হবে এই যাবতীয় বক্তব্যগুলোর মধ্যে। দেখুন, 2026-এ সাপে বর জারি হোক, এরা যে সিপিআইএম বা কংগ্রেস ভাবতে পারে সেই কাব্যে উপেক্ষিতা হয়ে রয়ে গেলাম, ফের নেপোয় দই মারল। সিপিআইএম বা কংগ্রেস নেতাদের এরকম মনে করার তো কারণ রয়েছে। এই যে জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারি, এসএসসির তরফে দাগিদের তালিকা প্রকাশের পর নিয়োগ দুর্নীতি নিয়ে একটু একটু করে একটা প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বামেদের জন্য। আর অন্যদিকে কংগ্রেসও আজ অস্তিত্ব প্রমাণের সুযোগ পেয়েছিল একটা। গত সপ্তাহে ওই প্রদেশ কংগ্রেস অফিসে বিজেপি নেতা রাকেশ সিংয়ের অনুগামীরা হামলা করেছিল, তার প্রতিবাদে আজ বিধানসভার সামনে বিক্ষোভ দেখাতে গেছিলেন কংগ্রেস কর্মীরা। গিয়ে কি দেখলেন সেখানে তো অলরেডি বিধানসভার গেটের ভেতরে বিজেপি বিধায়কদের প্রতিবাদ কর্মসূচি চলছে। মানে তাদের বিক্ষোভের তুলনায় বিজেপির বিক্ষোভে, প্রতিবাদেই যে লোকজন বেশি মনোযোগ দেবে, এটা বুঝতে তাদের বেশিক্ষণ সময় লাগেনি। এটা বুঝেই তো ওই কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ একটা বাসে তোলার পর বাকি কংগ্রেস কর্মীরা বিধানসভা গেটের সামনে থেকে যথারীতি সরে যান। ঠিক যেভাবে আজ একটার সময়ে যাবতীয় খবরকে পাশে সরিয়ে দিয়েছিল একটা ঘটনা। এত কিছু খবর কি দেখা গেল এবং সেটার থেকে কিভাবে একটা বড় ঘটনার সঙ্গে যোগসাযোগ পাওয়া গেল, রাজনীতি পেল আর কি, সেটা হচ্ছে এরকম একটা আদর্শ উদাহরণ খুব বেশি দেখা যায় না। রাইটার্স বিল্ডিংয়ের কাছে সেনাবাহিনীর একটা ট্রাক ট্রাফিক আইন না মেনে ভুল লেনে ঢুকে পড়েছিল, পো করে ঘুরতে গেছিল আর কি। এবার যখন সেটা ঘুরতে যাচ্ছে তখন ঠিক তার পেছনে পুলিশ কমিশনারের গাড়ি আসছিল। এবার হঠাৎ করে এরকম ঘুরলে কিন্তু সত্যি সত্যি বিপজ্জনক, খুব বিপজ্জনক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। এবং পুলিশ কমিশনারের গাড়ি চালকও কিছুটা হতমত তো খেয়েই গেছিলেন, কোনো রকমে বাঁচিয়ে নিয়েছেন। এবার এই সব ঘটনাটা যখন ঘটছে তখন দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট আর অন্যান্য পুলিশ কর্মীরা সেরা ট্রাকটাকে আটকান, সে তো হবেই। পরে সেনাকর্মী এবং সেনার গাড়িকে পুলিশ ছেড়ে দিলেও যিনি ট্রাকটা চালাচ্ছিলেন তাকে ট্রাফিক আইন ভাঙায় তার বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবার পুলিশ বলছে যে তারা যা করেছে তার ট্রাফিক আইন মেনেই করেছে, কিন্তু রাজনীতি তো অন্য কথা বলছে।
এবার ভেবে দেখুন তো, সাম্প্রতিককালের যা যা ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো না ঘটলে আজকে এই খবরটা নিয়ে এত তোলপাড় হতো কিনা। বিরোধীরা দাবি করতে পারত যে যেহেতু তৃণমূলের মঞ্চ খুলেছে সেনা, সেজন্যে নাকি পুলিশকে দিয়ে সেনাকে কেস খাইয়েছে তৃণমূল, মানে টিট ফর ট্যাট। খেয়াল করে দেখুন, এটার মধ্যেও কিন্তু একটা প্রচ্ছন্ন পক্ষ নেওয়ার বিষয় রয়েছে। ওই পুলিশকে যেরকম তৃণমূলের পুলিশ বানিয়ে দেওয়া হচ্ছে, তেমনি সেনাকে আমাদের সেনা এরকম বানিয়ে নেওয়া হচ্ছে। মানে সেনারও এই যে দুর্দশা হবে সেটা কয়েকদিন আগে আমরা বুঝিনি, আশা ছিল। হ্যাঁ, রাজনীতি কাউকে ছাড়বে না, ছাড়লো না। এবার দেখুন, বলছিলাম না যে ওই এটা ঘটনা তো, যদি ওই সেনা গিয়ে, সেনার ক্ষেত্রেও তাদের বক্তব্য রয়েছে কেন খুলতে গেছিল, সেগুলো সব আপনারা বিস্তারিত জেনে গেছেন, না নতুন করে বলার কিছু নেই। একটা নির্দিষ্ট সময়ের পর অনুমতি সেগুলো পেরিয়ে যাওয়ার পর তারপর ওটা খুলে দেওয়া হয়, এটা সেনা করে থাকে, করেছে। সেটা নিয়ে তৃণমূল যথারীতি সমালোচনায় সরব হয়েছে, সেগুলো সব দেখে ফেলেছেন আপনারা। আর এখান থেকেই সেনার রাজনীতিকরণ হয়ে গেছে। এই ঘটনাটা যদি না ঘটতো, এই কোথায় হঠাৎ একটা ট্রাক, পুলিশের মিলিটারি ট্রাক, সে হঠাৎ বুঝতে না পেরেই হোক বা যে কোনো কারণেই হোক, আমরা মাঝে মধ্যে দেখি না, এটা গোটা রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যেই লোকজন ইউটার্ন নেই ঢুকিয়ে তো দিলেন, কেস খান। তো এটাও খেতেন, আলোচনা হতো এত। প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন এই সমস্ত ক্ষেত্রে মিলিটারি পুলিশ আর কলকাতা পুলিশ নিজেদের মধ্যে কথা বলেই সমস্যা মিটিয়ে নেয়। এবার তো মিটলো না, তাহলে কি বুঝবো? বুঝবো তো একটাই, সময়টা এমন যে তিল থেকে তাল হতে কোনো কিছুই বেশি লাগছে না, শুধু জাস্ট একটু রাজনীতির ছোঁয়া লাগতে হবে। The vehicles belonging to the army, but any kind of rash or negligent driving আছে, ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না। রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। যে ঘটনা হয়েছে ওখানে আমি যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হেলস্ট্রিট থানা থেকে লিগ্যাল অ্যাকশন ইনিশিয়েট করা হয়েছে। দুটো ঘটনা আলাদা আলাদা ঘটনা আছে, আর্মি ভার্সেস পুলিশ, এটা কোনো এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। দিস ইজ পিওরলি ট্রাফিক ম্যাটার। ট্রাফিক আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তি তো ফাইন হয়। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, পাড়ার নেতারাও তারাও আজকাল ট্রাফিক আইন মানে না। ট্রাফিক আইন দেখাচ্ছেন, এটা লালবাজার রাইটার্স বিল্ডিং এর সামনে হচ্ছে, রাজাবাজারে সে ট্রাফিক আইন দেখান তো দেখি। আসলে তা নয়, আসলে মমতা ব্যানার্জিকে খুশি করবার জন্য সৈন্যবাহিনীর বিরুদ্ধে পুলিশ বাহিনী যে কাজটা করছে, এটা অত্যন্ত লজ্জার নক্কারজনক। যে সেনা আমাদের দেশের গর্ব, যে সেনা দেশকে রক্ষা করে, যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয়, এটা নিয়ম। আমি নিয়মও মানব না, ধমকিও দেখাবো, ভয়ও দেখাবো, তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো, হয় তৃণমূল করো না হয় বাংলা ছাড়ো, দিদিরা এই স্লোগান দিয়ে বসে। রাজ্য সরকার, পুলিশ, তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গ একে কালিমালিপ্ত করার জন্য একটা ন্যারেটিভ তৈরি করছে। বিষয়টা সম্পূর্ণভাবে কলকাতা পুলিশ ট্রাফিক ইস্যু। এই ট্রাকটি সেনাবাহিনীর না হয়ে অন্য ট্রাকও হতে পারত, কেউ জানে না কিন্তু ওখান থেকে কোন ট্রাক আসবে। ফলে তারপর যে বলা হচ্ছে যে অমুক রাজনৈতিক দলের নেতার অভিযোগ, তমুকের অভিযোগ, গতকালের পর কারা করছেন, কেন করছেন? দেখুন, একটা জিনিস পরিষ্কার বুঝে গেলাম, পুলিশ কর্তা যেরকম বললেন বিষয়টা তাই, একটা ট্রাফিক আইন ভঙ্গের একটা অভিযোগ। এটার মধ্যে তারা চান না যে পুলিশ বনাম সেনা হোক, বুঝলাম। কিন্তু দেখুন, সজল ঘোষ, সেনাকে নিজেদের প্রমাণ করতে হবে এবং সেটা করতে গিয়ে সেনাকে সঠিক এক্ষেত্রে মানে নির্দোষ প্রমাণ করতে হবে। এই জন্য তিনি তুলনা টেনে নিয়ে এলেন যে পাড়ার ওই কুচোকাচা নেতা দাদারাও ট্রাফিক আইন মানে না। ওই পাড়ার দাদা আর সেনাবাহিনী এক হলো, বলার সময় এদের কারোর খেয়াল থাকে না, জানেন তো, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না, সেই অবলাকান্তের মতো ব্যাপার। সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী,
তারা নিয়ম মেনে চলতেই বাধ্য। এবার সেখানে ধরে নিচ্ছি হিউম্যান এরর, মানুষের ভুল হয়। কেউ যদি ট্রাফিক আইন ভেঙে থাকেন, তিনি ট্রাফিক আইন ভাঙার জন্য জরিমানা দেবেন বা যা যা দেওয়ার সেগুলো দেবেন। আর যদি সেনাবাহিনীর ক্ষেত্রটা মাথায় রেখে কোনো কারণে বুঝতে পারেনি এরকম মনে হয় পুলিশে, ওই প্রাক্তন পুলিশ কর্তারা যেটা বলেন সেই অনুযায়ী তারা নিজেরা বসে মিটিয়ে নেবেন। এই তো বিষয়টা। কেউ থাকে মানে ঠিক নির্দোষ প্রমাণ করার জন্য আইন ভঙ্গটাকে আইনানুগ বানানোর চেষ্টাটা, এটা একমাত্র রাজনীতিই পারে। এটাই হচ্ছে মজা। দেখে না ওই সেই দিওয়ার সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। অমিতাভ বচ্চন সেই শশী কাপুরকে জিজ্ঞেস করেছিলেন, মেরে পাস গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, পয়সা হ্যায়, তোমারে পাস কেয়া হ্যায়? অমিতাভের উদ্ধৃত প্রশ্নের একটা ছোট্ট জবাব দিয়েছিলেন শশী কাপুর, এপিক, একদম মানে হিন্দি সিনেমার ইতিহাস হয়ে গেছে, মানে জগতের এই ডায়লগটা একদম ইতিহাস। বলেছিলেন মেরে পাস মা হ্যাঁ। এবার এই সব কিছুর ক্ষেত্রে একটাই ডায়লগ শোনা যাবে, জানেন তো? যেখানে যত গন্ডগোল হবে, যাই বলুন আপনি, আইন আছে, সেনা আছে, পুলিশ আছে, তাহলে এদের কাছে কি আছে? এই গন্ডগোলটার ক্ষেত্র কি আছে? রাজনীতি আছে, মেরে পাস রাজনীতি হ্যাঁ। তবে ওই অবিকল ওই ডায়লগটার মতো প্রায় ওই অ্যাঙ্গেলেও রাজনীতির বক্তব্যও কিন্তু শোনা গেছে। এখানে না, বিহারের ভোটের ময়দানে দাঁড়িয়ে এই কথাটাই বললেন যেন আমাদের প্রধানমন্ত্রী, জানেন তো? মৃত মাকে টেনে এনে অপমানের অভিযোগ তুলেছেন বিহারের এই ভোট যুদ্ধের ময়দানে। বিহার এমনিতে উত্তপ্ত এখন, ওই এসআইআরের বিরোধিতায় ওখানে কংগ্রেস, রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সবাই মিলে আর কি একটা হুলুস্থুলু কাণ্ড করছেন। ভোট চুরির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী, তাই নিয়ে ভোটাধিকার যাত্রা করছেন। এবার দ্বারভাঙায় সেই কর্মসূচির সময়ই স্লোগানে প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশ্যে কুকথা বলা হয়েছে বলে অভিযোগ, যার জেরে দেশ জুড়ে পথে নেমেছেন বিজেপি কর্মীরা। এবার সেই প্রসঙ্গে মোদি নিজেই মুখ খুললেন। মাকে নিয়ে কুকথার অভিযোগ জানাতে এক মহিলাদের সমবায় সমিতির অনুষ্ঠানকেই প্রধানমন্ত্রী বেছে নিয়েছিলেন। ভার্চুয়াল ওই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন বিহারের বেশ কয়েক লক্ষ মহিলা। আর সেখানেই কংগ্রেস আর জেডিকে কাঠগড়ায় তুলে মোদি বললেন, ভোট প্রচারের নাম নিম্নরুচির এই কাজ আসলে দেশের প্রত্যেক মা বোনকে অপমানের সামিল। এবার একটা খেয়াল করে দেখুন, চেনা চেনা লাগছে কিনা প্রেক্ষাপটটা। গত ভোটের সময়, বিধানসভা ভোটের সময় 21, তখন তৃণমূল শিবিরও তো বলেছিল বাংলার মেয়েকে অপমান করছে বহিরাগতরা। শুধু বাংলার মেয়ের সম্মানের কথা বলেই তারা তো ভোটটা ড্যাং ড্যাং করে জিতে বেরিয়ে গেছিল। একইভাবে এই গোটা বিষয়টাকে দেশের প্রত্যেক মা বোনের অপমান বলে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। দেখুন, গত বেশ কিছু বছরের অভিজ্ঞতা কি বলছে জানেন? কোনো একটা শিবিরের শীর্ষ নেতাকে ব্যক্তিগত আক্রমণ এভাবেই বারবার ভোটের ময়দানে কিন্তু বুমেরাং হয়েছে। সে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় যেই হন না কেন, সাধারণ ভোটার মানে আপনি আমি তো, আমরা তো রাজনীতিক নই। আমাদের একটা শিষ্টাচার আছে, আমাদের একটা সৌজন্য আছে, একটা সংস্কৃতি আছে, একটা রুচি আছে, এখনও আছে, ভেতরে ভেতরে আছে, যেগুলো সবসময় বাইরে সবাই প্রকাশ করতে পারেন না, রাজনীতিও দেয় না বহু সময়। কিন্তু ওই ভোটের মেশিনটায় পৌঁছে বোতামটা টেপার সময় অনেকেরই মাথার মধ্যে বা মনের মধ্যে এই বিষয়গুলো খেলা করে যায়। যদি ধরে নিই বিহারের ভোটে এসআইআর নিয়ে বিরোধী প্রচারে বিজেপি খানিকটা ব্যাকফুটে গিয়েও ছিল, সেটা তো সামলাতে মোদির মায়ের প্রসঙ্গটাই বিজেপির হাতে একটা নতুন হাতিয়ার হয়ে গেল। আর সেটা বুঝেই হাতে এসে যখন গেছে পড়ে পাওয়া 14 আনার মতো একটা অস্ত্র, এটা বুঝেই দুধে রাজনীতিক মোদি ওই নিজের মায়ের সঙ্গে বিহার আর দেশের সমস্ত মায়ের কথাকে জুড়ে দিলেন।
এটাই তো করেন রাজনীতিকরা। তার কারণ তারা তো গোটা দেশটাকে নিজের বলে ভাবে, এবং তাতে যে প্রচার, যে মানে অভিঘাতটা তৈরি হওয়া সম্ভব, সেটা তারা পুরো মাত্রায় উসুল করে নেয়। मेरी उस मां को जिसका राजनीति से कोई लेना देना नहीं, जिसका शरीर भी अब नहीं है, मेरी उस मां को आरजेडी कांग्रेस के मंच से भद्दी भद्दी गालियां दी गई। मोदी जी का क्या कहना, कर्नाटका गए, बड़ी लंबी लिस्ट ले गए कि भाई मुझे इतनी गालियां दी हैं, यहाँ भी कहने लगे मुझे इतनी गालियां दी हैं, रोते ही रहते हैं। लगता है आपने वो सलमान खान की पिक्चर देखी है तेरे नाम, उसमें सलमान खान शुरू से अंत तक रोते ही रहते हैं। मैं तो कहती हूँ मोदी जी के लिए भी पिक्चर बना देते हैं, उसका नाम रखेंगे मेरे नाम। নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে আরেকটা সিনেমার প্রসঙ্গ নিয়ে এলেন প্রিয়াঙ্কা গান্ধী, আর যেভাবে বললেন আর যা বললেন নিশ্চিতভাবেই আরেকটা ফাউল করে ফেললেন। আমি বলছিলাম মা আমাদের সবার কাছে একটা অন্য রকম একটা শব্দ, একটা সেন্টিমেন্ট, সেটা নিয়ে হাসি ঠাট্টা, কোনো রকম আক্রমণ, কুরুচিকর আক্রমণ, এগুলো মানুষ নেয় না। একজন দুধে রাজনীতিক আর একজন অপরিণত রাজনীতিকের মধ্যে এটাই বোধহয় ফারাক। যাই হোক, তবে ওদিকে আরেকটা সিনেমা তৈরি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ময়দানে, আর সেই সিনেমার প্লট আবার ক্ষণে ক্ষণে পাল্টে পাল্টে যাচ্ছে। শুল্ক যুদ্ধে ট্রাম্প নিশানা করেছিলেন ভারতকে, এটা আপনারা জেনে গেছেন। ভারত মাথা নিচু করেনি, সেটাও জেনে গেছেন। রুশ তেল কেনা বন্ধ করা দুরস্ত, উল্টে ট্রাম্পের পদক্ষেপে আরও কাছাকাছি চলে এসছে চীন, রাশিয়া আর ভারত। এসসিও সামিটে ওই কাছাকাছি আসার ছবিটা তো গোটা দুনিয়া দেখে নিয়েছে। আর তার সঙ্গে আরেকটা জিনিস, আমার ফেভারিট ফ্রেম হচ্ছে পুটিনের সাথে নরেন্দ্র মোদী কথা বলতে বলতে যাচ্ছেন আর ফ্যাল ফ্যাল করে দেখছেন শাহবাজ শরীফ। দেখ কেমন লাগে, তো প্রায় সেরকম ব্যাপার। শি জিনপিং আর পুতিনের সঙ্গে মোদির ঘনিষ্ঠতার যে ছবিটা চারপাশে ছড়িয়েছে না, সেই ছবিটা একই সঙ্গে ট্রাম্পের অস্বস্তি বাড়িয়েছে আর প্যালপিটিশনও বাড়িয়েছে, বুক ধুকপুক করছে। এতদিন ধমকানি চমকানি চলছিল, এবার বিদেশ সচিব মার্কোস রুবিও তিনি বলছেন যে এই দু দেশের মধ্যে কি ভালো গভীর সম্পর্ক, ভারত আর আমেরিকা। ওই বন্যেরা যেরকম বনে সুন্দর, ভারত সেরকম ওই আমেরিকার পাশে, এরকম একটা ব্যাপার আর কি বোঝাতে চাইছেন। আচ্ছা, এই সমস্ত বলে কি এখন ওই দুদিন আগে বাস্তব যে জিনিসটা চাপিয়ে দেওয়া হয়েছে, যে শুল্কগুলো চাপানো হয়েছে, সেই তিক্ততাটা ভোলা যায় শুধু মুখের কথার প্রলেপ দিয়ে? এইটা তো মানুষজন এত সহজে নরম হবে না, এটা পরিষ্কার। দেখুন, নরমে গরমে যে চলছে এটা তো আমরা বুঝতে পারছি, এটুকুনি বোঝার ক্ষমতা আমাদের আছে, সে আমেরিকান হোক না। এবার দুদিন আগে ভারতীয়দের সম্পর্কে সব কড়া কড়া মন্তব্য করছিলেন নাভারো, আরেক আমেরিকান কর্তা। এবার তিনি এখন কি করছেন? তিনিও বলছেন দু দেশের আসলে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া উচিত। বাণিজ্য উপদেষ্টা ঘনিষ্ঠ সম্পর্কের জন্য কদিন আগে ভারতকে মাটিতে মিশিয়ে দিচ্ছিলেন, আর এখন শুল্কের কামান দেখে নিজেরাই সেই অস্ত্রে ঘায়েল হয়ে এখন সেই পুরনো বাংলা গানের কলিয়া উড়াচ্ছেন, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। এত সহজে ভবি ভোলে?
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।